বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটাই বাংলাদেশ খুব ভালোভাবেই কাটিয়েছে। সেই 2003 সালের কতটা 2024-এ এসে পূরণ করতে পেরেছে এই সাকিব মুশফিকরা। 2003 সালে ঠিক একই পাকিস্তানের মাটিতে বাংলাদেশ একটা প্রতারিত হয়ে ওই সময় টেস্টটা হেরেছিল। যে টেস্টটা হারার পর বাংলাদেশি ক্রিকেটাররা এক প্রকার কান্নায় ভেঙে পড়েছিলেন, কিন্তু এবার আর তা নয়। দীর্ঘ 21 বছর পর পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানের মতো একটা দলকে 10 উইকেটে হারানো সেটা কোনো মামুলি ব্যাপার নয়। যে হার দিয়ে বাংলাদেশের যে এত বছরের একটা ক্ষত সেটা নিশ্চিতভাবেই মুছে গেছে। এবার পালা দ্বিতীয় টেস্টের। চলুন আমরা একটু দ্বিতীয় টেস্টটা নিয়ে কথা বলি। কেমন হতে পারে বাংলাদেশের 11, কেমন হতে পারে বাংলাদেশের পেস এবং স্পিন ইউনিটটা। প্রথম টেস্টে তো বাংলাদেশ এক প্রকার 3 জন জেনুইন পেসার নিয়ে খেলেছে নাকি, যেখানে তাসকিন আহমেদের জায়গাও হয়নি। অবশ্য তাসকিন আহমেদ কিছুটা ইনজুরির জন্যই এই টেস্টটা মিস করেছে। সামনের ম্যাচে হয়তো আমরা তাসকিনকে আবারও দলে দেখতে পারবো। কিন্তু প্রথম টেস্টে যে বাংলাদেশ কোনো স্পিনার ছাড়া খেলতে নেমেছিল সেটা কিন্তু আমাদের সকলেরই চোখে পড়ছে। কিন্তু বাংলাদেশ বেঁচে গেছে একটা জায়গাতে। যে দুজন অলরাউন্ডার ছিল বাংলাদেশের এই দলটাতে, এই দুজনে কিন্তু জেনুইন স্পিনার। একজন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান, আরেকজন ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ, যাদের দুজনের বোলিংয়ে কিন্তু দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেছেন, তাইজুল ইসলামের মতো একটা স্পিনার খেলতে পারে নাই পাকিস্তানের সাথে এই ম্যাচটাতে। অবশ্য এই ম্যাচটাতে পিচের কারণে হয়তো বা পেসারদের বেশি খেলানো হয়েছে বা স্পিনারদেরকে নেওয়া হয় নাই। ঠিক এই পিচটার কারণে কিন্তু দ্বিতীয় ম্যাচটাতে আবার স্পিনার আসতে পারে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দলেরই। প্রথম ম্যাচের পিচ নিয়ে কিন্তু পাকিস্তানিদের মধ্যে অনেক সমালোচনা হয়েছে যে নিজেদের কন্ডিশনে নিজেদের মতো করে পিচ বানিয়ে বাংলাদেশকে হারাতে গিয়ে পাকিস্তান নিজে পড়ে গিয়েছে তাদের সেই ফাঁদে, এবং বাংলাদেশ এটা থেকে অনেক বড় একটা বেনিফিট নিয়েছে এবং 10 উইকেটে হারিয়ে দিয়েছে এই পাকিস্তানকে। তাই তো বলছি এবার পিচ নিয়েও খুব সচেতন হবে পিসিবি। পাকিস্তানের সাথে এই ম্যাচটাই অর্থাৎ দ্বিতীয় ম্যাচটাই কিন্তু পাকিস্তান দল তাদের স্কোয়াডে বেশ কয়েকটা পরিবর্তন এনেছে। যেমন তাদের পেস অলরাউন্ডার আমির জামালকে দলভুক্ত করেছে এবং লেগ স্পিনার আবরারকেও তাদের দলভুক্ত করেছে। এর দুজনকে ছাড়া আরও একজনকে তারা তাদের স্কোয়াডে নিয়েছে, এবং এর 2 বা 3 জনকে নেওয়ার একটা মানে হতে পারে তারা যে আগের ম্যাচটাতে যে ধরনের উইকেট বানিয়েছিল বা স্পিনার তারা খেলেছিল, এই ম্যাচটাতে তারা নিশ্চিতভাবে একজন স্পিনার নেবে। আর এটাই হতে যাচ্ছে এই আবরারের টেস্ট ক্যারিয়ার কিন্তু খুবই উজ্জ্বল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো তো কিন্তু পাকিস্তানের মাটিতে একেবারে 10 দিয়েছিল এই লেগ স্পিনার। অপরদিকে আমির জামালও কম নাই। আপনি যদি টেস্ট দেখে থাকেন তাহলে হয়তো বা দেখেছেন যে পাকিস্তান যখন সফর করেছিল অস্ট্রেলিয়াতে, সেই সময় কিন্তু আমির জামাল অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন। শুধু একটাও নেই, 2টা ম্যাচে তিনি 2টা ইনিংস খেলেছিলেন, এবং তার এই ইনিংসের সুবাদে কিন্তু পাকিস্তান কিছুটা জবাব দিতে পেরেছিল অস্ট্রেলিয়াকে। তার সেই 84 রানের অসাধারণ ইনিংসের সাথে পরপর 3 উইকেট নিয়ে তিনি দলকে একাই টেনে তুলেছিলেন বিপদ থেকে, সেটাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে। এবার বাংলাদেশের সাথে ঠিক একই প্লেয়ারকে কিন্তু দলভুক্ত করা হয়েছে পাকিস্তান দলে। বাংলাদেশেরও এই ক্ষেত্রে কিন্তু কয়েকটা পরিবর্তন আসতে পারে। দেখুন, প্রথম টেস্টে তো তাসকিন আহমেদ খেলে নাই। নিঃসন্দেহে তাসকিন আহমেদ এই যে একটা বাংলাদেশের পেস ইউনিট আছে এদের মধ্যে সবার সেরা, সেটা নিয়ে কোনো দুইমত থাকতেই পারে না। হয়তো আপনি শরীফুল ইসলামকে এগিয়ে রাখতে পারেন, কিন্তু আমার মতে তাসকিন আহমেদই হলো বাংলাদেশের এই সময়ে সেরা পেসার। তো তাসকিন আহমেদের এই ম্যাচটাতে খেলা খুবই জরুরি, কেননা পাকিস্তানের মতো এরকম একটা দলের বিপক্ষে যখন আপনি খেলবেন বা আপনার সেরা একজন পেসারকে আপনি বসিয়ে রাখবেন, সেটা কিছুতেই হতে পারে না। বাংলাদেশও নিশ্চয়ই এই ম্যাচটাতে এমন ভুল করবে না। এরপর আসি তাইজুল ইসলামের কাছে। দেখুন, পাকিস্তান যেমন তাদের দলে স্পিনার বেরাচ্ছে, বাংলাদেশও কিন্তু চাইলে একজন স্পিনার নিতেই পারে, আর সেটাই হলো বাংলাদেশের একেবারে একজন নির্ভরযোগ্য স্পিনার তাইজুল ইসলাম, যিনি কিনা দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশকে সার্ভিস দিয়েছিলেন এই টেস্ট ফরম্যাটে, এবং এই টেস্ট ফরম্যাটে একমাত্র বলার তাইজুল, যিনি কিনা স্পিনার হিসাবে খেলতে পারে। একটু খেয়াল করে দেখুন যে এই তাইজুল ইসলাম ছাড়া বাংলাদেশ দলে শুধুমাত্র স্পিন কোটায় কেউই খেলতে পারে না নিয়মিত। যেমন আপনি নাইম ইসলামের কথা বলতে পারেন। এই নাইম কিন্তু মাঝে মাঝে দলে আসে, আবার দল থেকে অনেক সময়ের জন্য
ছিটকেও যায়। কিন্তু তাইজুল ইসলামকে কি কখনো আপনি টেস্ট থেকে সরে যেতে দেখেছেন বা টিম ম্যানেজমেন্ট তাকে সরিয়ে দিয়েছে বা স্কোয়াডে রাখে নাই? এমন কিন্তু হয় নাই গত কয়েক বছর ধরে। কেননা এই একটাই স্পিনার রয়েছে, জেনুইন স্পিনার, যে কিনা আপনার দলকে অনেক লম্বা একটা সময় ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং নিজের সেরাটাই দেওয়া যায় প্রত্যেকটা ম্যাচে। তাই তো বলছি যে পাকিস্তান যেহেতু একটা স্পিনার বেরোচ্ছে তাদের দলে, বাংলাদেশ যদি বিরাতে চায় সেক্ষেত্রে তাইজুলকে বিরাতেই পারে। তাইজুল ছাড়াও কিন্তু বাংলাদেশের দুজন আরও স্পিনার রয়েছে, সাকিব আল হাসান এবং মেহেদী মিরাজ তো আছেই। সেক্ষেত্রে যদি আবার তাইজুলকে বিরাতে চায়, ডেফিনেটলি বাংলাদেশের যে একটা স্পিন ইউনিট বা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা ইউনিট ধর হয় স্পিনারকে, যে দেশে কিংবা দেশের বাইরে সব জায়গায় কিন্তু পেসার থেকে স্পিনটাকে বেশি মূল্যায়ন করে থাকে বাংলাদেশ, এবং প্রতিপক্ষ খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশের শক্তিটা পেসে নয়, বাংলাদেশের শক্তিটা ঠিক এই স্পিনেই। তো ভিউয়ার্স, আপনার কি মতামত? আপনি কি তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদকে বাংলাদেশ দলে দেখতে চান, বা আপনি কি ভাবেন এই দুজনকে দলভুক্ত করা হবে? যেহেতু পাকিস্তান দলের কয়েকজনকে স্কোয়াডে নেওয়া হয়েছে এবং তাদের খেলা এক প্রকার নিশ্চিতই, যেমন আমির জামাল এবং লেগ স্পিনার আবরার।